So, Assalamu alaikum. Welcome everybody to the session. And today we are going to start the class. The topic that will be discussed today is the nature and use of fire insurance. গত ক্লাসে আমরা মেরিন ইন্স্যুরেন্স শেষ করলাম। আজকে ফায়ার ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। So, fire insurance is another kind of insurance where the policyholder will be compensated against any loss due to fire accident. So fire loss বা ফায়ার অ্যাক্সিডেন্টের কারণে যে লস গুলি হয় এই কারণে ইন্স্যুরেন্স কোম্পানি পলিসি হোল্ডারদেরকে কম্পেনসেট করবে বা ক্ষতিপূরণ দেবে। এখন এই ফায়ার ইন্স্যুরেন্স এটাই পৃথিবীতে এসছে মূলত একটি ঘটনাকে কেন্দ্র করে 1066 সালে, অনেক আগের কথা, 1000 বছর আগের কথা। তো এই 1066 সালে লন্ডনে একটি বিশাল আগুন লেগেছিল এবং এতই ভয়াবহ সেই অগ্নিকাণ্ড ছিল যে ইট ওয়াজ কন্টিনিউড ফর 4 days 4 nights, 4 রাত 4 দিন ধরে এই আগুন জ্বলে। এবং এই কারণে, এই আগুনের কারণে 13,000 বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়, 400 একর ল্যান্ড ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকেই মানুষের মধ্যে এই চিন্তা ভাবনা শুরু হয় যে এরকমের বড় ধরনের অগ্নিকাণ্ড যদি ঘটে সেক্ষেত্রে কিভাবে এর ক্ষতিপূরণ আমরা করতে পারবো, কারণ সকল বিজনেস সবাই এর থেকে আক্রান্ত। তো আফটার দ্যাট দে ডেভেলপড দ্য ফায়ার ইন্স্যুরেন্স। বিফোর দ্যাট, এর আগে কিন্তু ফায়ার ইন্স্যুরেন্স ছিল না, আগে ছিল শুধু মেরিন ইন্স্যুরেন্স। তো তখন মানুষের মধ্যে মেরিন ইন্স্যুরেন্সের যেহেতু আইডিয়া ছিল, তারা চিন্তা করলো আমরা এই ধরনের ঘটনার জন্য আমরা ফায়ার ইন্স্যুরেন্স করতে পারি মেরিন ইন্স্যুরেন্সের মতো। And later they developed the fire insurance formally as an institution. এই ফরম্যাটে তারা এটা শুরু করে এবং এর পরবর্তীতে আমরা দেখি এটি চলতে থাকে বিশ্বব্যাপী, এটি স্প্রেড হয়। বাংলাদেশেও এখন ফায়ার ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে যারা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, মূলত জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যারা, তারাই ফায়ার, মেরিন বা আদার্স এগুলিকে কভারেজ দিয়ে থাকে। So if you want to purchase a fire policy, you need to go to any general insurance company. তো এখন যদি আমরা ডিফাইন করি যে ফায়ার ইন্স্যুরেন্স বলতে আসলে কি বোঝায়, তাহলে আমরা বলবো it is a insurance device that compensate for the loss consequent upon destruction by fire. তারা যে কোনো ধরনের ডিস্ট্রাকশন, ক্ষয়ক্ষতি যে ফায়ারের কারণে, বাই ফায়ার, এগুলিকে তারা ক্ষতিপূরণ দেবে। এখন প্রশ্ন হলো, যে কারো আগুন লাগলেই তো আর ক্ষতিপূরণ দেবে না, এজন্য ইউ নিড টু পারচেজ আ পলিসি। তোমার একটা পলিসি কিনতে হবে, এর একটি মেয়াদ থাকবে এবং এর মধ্যে যদি কোনো ধরনের ফায়ার অ্যাক্সিডেন্ট ঘটে, দেন দ্য ইন্স্যুরেন্স কোম্পানি উইল গো ফর কম্পেনসেশন। এবং সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে কোনো ধরনের উইলফুল মিসকন্ডাক্ট, মানে ইচ্ছাকৃত ক্ষয়ক্ষতি যদি করে কেউ, যদি উইলিংলি সেটিং ফায়ার, ইচ্ছা করে আগুন লাগায়, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। বিকজ দ্য লস শুড বি ফরচুনাস ইন নেচার। এই লস গুলি হতে হবে, অ্যাক্সিডেন্ট গুলি হতে হবে ফরচুনাস ইন নেচার, মানে হঠাৎ করে হয়ে গেছে, যাবতীয় প্রোটেকশন ছিল, চেষ্টা ছিল নেভানোর, এগুলি থাকার পরেও হয়ে গেছে, এটাই হলো ফরচুনাস। এবং এজন্যই ইন্স্যুরেন্স কোম্পানি তখন will go for payment. Otherwise the insurance company will deny. Otherwise তো বলবে যে তুমি উইলিংলি আগুন লাগিয়েছো, এটা পেমেন্ট পাবে না। তো এটি হলো ফায়ার ইন্স্যুরেন্সের মূল কথা। তাহলে ফায়ার ইন্স্যুরেন্স মানুষ কেন করবে? টু প্রোটেক্ট দেয়ার ওয়েলথ,
to protect their property from fire loss. ফায়ার তো আসলে এটি কখন লাগবে কোথায় লাগবে এটি তো আর আমরা জানি না। কিছুদিন আগেও তো নারায়ণগঞ্জে ঘটনা ঘটলো না? জি স্যার। এরকম মাঝে মধ্যেই তো বিভিন্ন জায়গায় ঘটে যায়। স্যার জুসার ফ্যাক্টরি, জি জি, মানে কি জানি জুস না কি জানি। জুস ফ্যাক্টরি না এটা? হ্যাঁ স্যার, সিজাম না কি জানি একটা ফ্যাক্টরি। তো এখন এই ঘটনা কোথায় ঘটবে সেটি তো আমরা বলতে পারি না। তার মানে সবারই এটি মাথায় রাখতে হবে, বিশেষ করে এরকম যেগুলি এস্টাবলিশমেন্ট রয়েছে, মানে এ ধরনের ফ্যাক্টরি বিল্ডিং যেখানে অনেক লোকের গ্যাদারিং হয়, এরকমের যে কোনো ম্যাস গ্যাদারিং প্লেস বা ফ্যাক্টরি বিল্ডিং মেশিনারি যেসব জায়গাতে থাকে, which are prone to risk, এগুলি অনেক ঝুঁকিপূর্ণ জায়গা, and they should take measures, আগুন লাগার আগে পরে বিভিন্ন মেজার তাদের নিতে হবে। এখন এই ইন্স্যুরেন্স পলিসি যে কিনবে তার সুবিধা কি অসুবিধা কি? আগে অসুবিধা বলি। অসুবিধা হলো তার পলিসি কেনার জন্য প্রিমিয়াম দিতে হবে, এটি একটি খরচ। প্রতি মাসে মাসে তাকে প্রিমিয়াম দিতে হবে ইন্স্যুরেন্স কোম্পানিকে। এখানে 10-20 হাজার 50,000 টাকা খরচ আছে। তাহলে এটি হলো মানে অসুবিধার দিক যদি বলি। আর সুবিধার দিক কি? সুবিধার দিক হলো এই বড় ধরনের অগ্নিকাণ্ডের পরে যে ক্ষয়ক্ষতি হলো, ইন্স্যুরেন্স কোম্পানি তখন এগুলি কাভারেজ দিবে, মানে কম্পেনসেশন দিবে, যেহেতু তুমি আগে প্রিমিয়াম পেমেন্ট করে এসছো। এখন যাদেরই এ ধরনের লস হওয়ার সম্ভাবনা রয়েছে, আগুন লাগার পসিবিলিটি রয়েছে, they will purchase the fire policy। আর এখন তো আইনগত ভাবে সকল ফ্যাক্টরি, আরএমজি, গার্মেন্টস, যত নিটিং এরকমের ফ্যাক্টরিগুলি রয়েছে, তারা কিন্তু আইনগতভাবে এই ফায়ার পলিসি কিনতে হয় তাদেরকে, এটা বাধ্য তারা পলিসি কেনা, কারণ এসব জায়গাতে আগুন লাগার সম্ভাবনা বেশি এই কারণে। তো এগুলিকে কমপ্লায়েন্স বলে, মানে এইসব আগুন লাগলে কেমনি কি ম্যানেজ করবে এগুলির ব্যবস্থা থাকা, তারপরে পলিসি কেনা। তো এগুলি না করলে তখন তাদেরকে আবার বিজিএমইএ তাদেরকে হয়তো চার্জ করবে যে দে আর নট মেনটেনিং দ্য কমপ্লায়েন্স। তার মানে যেসব নিয়ম নীতি তাদের মেনে চলা উচিত সেগুলি তাদের মেনে চললে বলবে কমপ্লায়েন্স আছে, না করলে কমপ্লায়েন্স নাই, তখনই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। তো এই কারণে ফায়ার ইন্স্যুরেন্স মূলত ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান, ফ্যাক্টরি, এসব জায়গাতে মানুষ বেশি করে। তারপরে ভেহিকলস এর জন্য অনেকে করে থাকে। তো এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এবারে আমরা দেখব যে এই আগুন লাগার কথা তো আমরা এতক্ষণ বললাম। নাও উইল টক অ্যাবাউট দ্য কজেস অফ ফায়ার। আগুন লাগার কারণ, এটি তো আমরা জানি আগুন লাগে কেন, কিন্তু এটাকে আমরা দেখব ক্লাসিফাই করে, যে কয়েক ভাগে বিভক্ত করা যায়। আগুন কেন লাগে সেটা তো আমরা জানি, যে শর্ট সার্কিটে আগুন লাগতে পারে, কেউ আগুন লাগিয়ে দিতে পারে, কত ধরনের সমস্যাই হতে পারে। এইগুলিকে যদি আমরা ক্লাসিফাই করি, যত কারণ রয়েছে সবগুলিকে, তাহলে আমরা দেখি মূলত দুইটি কারণ। সেই দুইটি কারণ কি কি? একটি হলো ফিজিক্যাল হ্যাজার্ড আর একটি হলো মোরাল হ্যাজার্ড। ফিজিক্যাল হ্যাজার্ড কি? এখন যেখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যদি তুমি এখানে সিগারেট খেয়ে কিছু ফেলো, ওখানে আগুন তো লাগবেই, কারণ ওখানে কেমিক্যাল রয়েছে, এদের কাজই তো কেমিক্যাল নিয়ে কাজ করে। সো ইফ এনি কেমিক্যাল come into contact with fire,
So there will be fire accident. তার মানে যেসব ইন্ডাস্ট্রি, যেসব ফ্যাক্টরি যেখানে আগুনের সংস্পর্শে আসলে আগুন লাগার সম্ভাবনা অনেক বেশি, ফর এক্সাম্পল কি বললাম, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ওদের কাজই তো কেমিক্যাল নিয়ে, তাহলে এখানে আগুনের রিস্ক বেশি। তারপরে মনে করো গার্মেন্টস, গার্মেন্টস এর এখানে তো এই যে তোমার এই যে ফেব্রিক্স, জুট, এগুলি থাকে স্টক, পাইল আপ করা থাকে, এসব জায়গায় আগুন লাগার সম্ভাবনা বেশি। তো এরকমের কিছু কিছু ইন্ডাস্ট্রি থাকে যেসব জায়গাতে আগুন লাগার সম্ভাবনা বেশি। তারপরে মনে করো হিউজ লাইটিং, তার মানে শর্ট সার্কিটের সম্ভাবনা থাকে। তো এগুলি, এইসব কারণে যদি আগুন লাগে সেটা হলো ফিজিক্যাল হ্যাজার্ড। এখন মনে করো আইসক্রিম কোম্পানিতে তো আর আগুন লাগার সম্ভাবনা কম, কারণ এটা তো কি ঠান্ডা ভিতরে, তো। ভিতরে থাকে কুল, ঠান্ডা, ভিতরে -ডিগ্রি টেম্পারেচার থাকে ওদের ফ্যাক্টরির মধ্যে। তো ওইখানে তো ওই ফিজিক্যাল হ্যাজার্ড নাই, মানে ওইখানে আগুন লাগবে না। তো স্যার ওরা এরকমের অগ্নি বীমাও করবে না স্যার, কারণ ওদের তো স্যার, ওরা স্যার বরফ বীমা করবে স্যার যদি কেউ জমে যায়। যে ওরা বরফ বীমা করলে করতে পারে, ঠান্ডায় যদি কেউ জমে যায় স্যার। সেটা সেটা লাইফ লাইফ পলিসির আন্ডারে যাবে, লাইফ ইন্স্যুরেন্স। তো এখন এটাকে আমরা বলছি ফিজিক্যাল হ্যাজার্ড, মানে ফিজিক্যাল কন্ডিশন, যেসব ফিজিক্যাল কন্ডিশন দ্যাট ইনস্টিগেট ফায়ার অ্যাক্সিডেন্ট, ট্রিগার দ্য ফায়ার অ্যাক্সিডেন্ট, যে সব কারণে হতে পারে সেই কন্ডিশন গুলি হলো ফিজিক্যাল হ্যাজার্ড। মনে করো ওয়ার্কশপ, ওয়ার্কশপ এখানে গাড়ি বা কার, এই যে মোটর বাইক, এগুলি এখানে, এগুলির ওয়ার্কশপ, এখানে পেট্রোল ডিজেল এইসবের কাজকর্ম হয় ওখানে। ওখানে অনেক কিছু জুট পরে থাকে, অনেক কাপড় পরে থাকে, যেগুলি এই যে তোমার পেট্রোল এগুলি মোছা, মানে ওর আগুনের সংস্পর্শে আসলেই আগুন ধরে যাবে। এখন এসব জায়গায় কেউ একজন বসে সিগারেট খাচ্ছিল, এটা খেয়ে ফেলে রাখলো, আর পাশে ওই যে পেট্রোলের ওরকমের একটা নোংরা কাপড় ছিল মনে করো, সেখান থেকে আগুন লেগে গেল। এটা হলো ফিজিক্যাল হ্যাজার্ড। তার মানে যেসব ফিজিক্যাল কন্ডিশন দ্যাট ক্রিয়েটস অর ইনক্রিজ দ্য লস, ট্রিগার দ্য লস, দ্যাট ইজ দ্য ফিজিক্যাল হ্যাজার্ড। এই এই যত কারণ রয়েছে এগুলি সব ফিজিক্যাল হ্যাজার্ড। শর্ট সার্কিট হলো ফিজিক্যাল হ্যাজার্ড। তারপরে এখন মনে করো বস্তি উচ্ছেদ করতে হবে, তখন আগুন লাগিয়ে দিল, এরকম ঘটনা ঘটে কিন্তু, যে বস্তিবাসীদের সাথে মারামারি করতে কে যাবে, উচ্ছেদ করতে গেলেই তো দেখা যাবে মারামারি শুরু হয়ে গেছে। তো এখন তার চেয়ে এখানে কেউ একজন আগুন লাগিয়ে দিল, তো সবাই তো ওখান থেকে চলে যাবে, তারপরে আর ওদেরকে ঢুকতে দেওয়া হবে না। এরকম বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে থাকে। তো এখন এই জাতীয় ঘটনা, কেউ শত্রুতার কারণে, ডিউ টু হস্টাইলিটি, হস্টাইলিটি আগুন লাগিয়ে দিল কারো কোনো স্থাপনা, ফ্যাক্টরি, এগুলিতে, এটাকে বলে মোরাল হ্যাজার্ড। এই যে আগুনটা লাগলো কেন, নট ফর ফিজিক্যাল হ্যাজার্ড বা ফিজিক্যাল কন্ডিশন, বাট ফর মোরাল ডিগ্রেডেশন, মানে কি নৈতিক অবক্ষয়। মানুষ মানুষের ক্ষতি করে কখন, যখন তার নৈতিকতার অবনতি ঘটে। অবনতি কেন ঘটে, অনেক কারণেই ঘটে, এর সাথে ফিজিক্যাল কন্ডিশন মানে রোগ, শারীরিক রোগ, এটারও সম্পর্ক রয়েছে। এখন কিছু লোক দেখবে এরা হলো নেগেটিভ চিন্তা করে, মানুষের ক্ষতির চিন্তা করে, আরেকজনকে কেমনে ক্ষতি করা যায়। তো এই নেগেটিভিটি, এটি একটা মোরালিটি। তো এখন এরকমের নেগেটিভ চিন্তা যাদের আছে, ও তো দেখবে যে আচ্ছা আরেকজনকে আগুন লাগালে তো ওর ক্ষতি হবে, এটা দিয়ে সে মজা পায়। তার মানে এটি এক ধরনের ডিগ্রেডেশন, নৈতিক অবক্ষয়।
তো এ জাতীয় যে ঘটনাগুলি ঘটে সেই আগুন লাগার ঘটনাগুলিকে আমরা বলছি মোরাল হ্যাজার্ড। বুঝছো সবাই? হুম, জি স্যার, মোরাল হ্যাজার্ড বুঝছি স্যার। ওকে। তাহলে দুই রকমের কারণ বললাম। কজেজ অফ ফায়ার কি স্যার দুইটা জিজ্ঞেস করলে বলবে দেয়ার আর টু কজেস, অফ একটা হলো ফায়ার, ফিজিক্যাল হ্যাজার্ড আর একটা বাকি হলো মোরাল মোরাল হ্যাজার্ড। হ্যাজার্ড। স্যার আমাদের দেশে তো ম্যাক্সিমাম টাইম মোরাল হ্যাজার্ডই হয় মনে হয়, ফিজিক্যাল হ্যাজার্ডের। সেটা কি ফ্যাক্টরিতে কি কেউ ইচ্ছে করে লাগায় আগুন? স্যার শত্রুতা, রাইভাল কোম্পানি, হ্যাঁ, রাইভাল কোম্পানি, শত্রুতা। স্যার তারপরে কিছুদিন আগে তো স্যার ওই যে রূপগঞ্জে একটা জুসের কারখানা আগুন লাগছে, এটা নাকি ইচ্ছা করে লাগাইছে। ওই তো সে জানে। এই মানে ইচ্ছা করে জি স্যার। লাগাইছে, পরে কি তদন্তে বের হয়ে আসছে নাকি? স্যার এরকমই স্যার, বলতেছে যে শ্রমিকরা স্যার টাকা পয়সা দিতেছে না, বেতন। তো শ্রমিকরা আন্দোলন করার পর স্যার, আন্দোলন করার স্যার 2-1 দিনের মধ্যেই আগুন লেগে গেছে স্যার। আচ্ছা আচ্ছা। মানে এমনি স্যার সবাই বলতেছে এরকম জন্য নাকি লাগাইছে, মালিক পক্ষ ইচ্ছা করে লাগাইছে। এখন সেটা প্রায় স্যার সেটা তো 50 কমিটি জন না স্যার 55 কমিটি জন ফর্ম এরকম হবে, মরছে। কমিটি ফর্ম হবে, তদন্ত হবে, তদন্ত রিপোর্ট দিবে, এরপরে না হয় কনফার্ম হওয়া যাবে, আগে তো আর বলা যাবে না। কারণ এতগুলি মানুষ মারা গেল, এটা যদি কেউ এরকমের ঘটনা ঘটায় তাহলে চিন্তা করো এই লোকটা এতগুলি মানুষ মেরে ফেললো না তাহলে। জি স্যার। যদি কেউ ঘটায়, এখন তদন্ত হলে তখন বের হবে। তো এটা আচ্ছা হলো গান বিষয়। কয় কেটা বুঝলাম। হুম। স্যার কে যেন গান বলতেছে। না, মাইক মাইক্রোফোন তো সামিরটা ওপেন আছে, আবু বকর দুইজনেরটা ওপেন আছে। আর স্যার তো বাকি গান শুনতেছি মেয়ে বাকি কণ্ঠে। বাকি সবারটাই তো বন্ধ আছে। তো এখানে এই ফিজিক্যাল হ্যাজার্ড এন্ড মোরাল হ্যাজার্ড এগুলি হলো কজ। এরপরে আমরা দেখব প্রিভেনশন। প্রিভেনশন কিভাবে প্রতিরোধ করব আগুন। এখন প্রতিরোধ করব এটা তুমি না পড়লেও তো বলতে পারবা যে পানি দিব, ফায়ার সার্ভিসকে কল করব, সিলিন্ডার দিয়ে এই যে এক্সটিংগুইশ করব। তো বিভিন্ন পলিসি তুমি বলতে পারো। আমরা এখানে দেখব যে দুই ধরনের এফোর্ট রয়েছে, একটা হলো কিউরেটিভ এফোর্ট আর একটা হলো প্রিভেন্টিভ এফোর্ট। বুঝছো? কিউরেটিভ আর প্রিভেন্টিভ। কিউরেটিভ এফোর্ট হলো যে মানুষের রোগ যাতে না হয় এই জন্য আমরা কি করি, প্রিভেনশন, মানে এই যে ভ্যাকসিন। আর যার অসুস্থ হয়ে গেছে যে, সে কি করবে, কিউরেটিভ এফোর্ট নেবে, মানে কিউর করার জন্য যা দরকার। তার মানে দেয়ার আর টু টাইপস অফ প্রিভেন্টিভ প্রিভেনশন অফ লস, টু টাইপস, কিউরেটিভ এফোর্ট আর একটি হলো প্রিভেন্টিভ এফোর্ট। এখন একটি ফ্যাক্টরিতে আগুন যাতে না লাগে আগে থেকে যে ব্যবস্থাগুলি, এগুলি হলো প্রিভেন্টিভ এফোর্ট। বুঝছো? দেখবে যে ফায়ার এক্সটিংগুইশিং সিলিন্ডার বসানো আছে বিভিন্ন জায়গাতে। অনেক ফ্যাক্টরিতে তোমার মানে ওয়াটার স্প্রে করার জন্য আলাদা পাইপ থাকে, ব্যবস্থা থাকে, মানে বিল্ডিং এর ভিতরে। ওটা অন সুইচ অন করে দিলে পানি বেরোবে। তো এই ব্যবস্থাগুলি থাকে, তার মানে এটি বিল্ডিং তৈরি করার সময় এগুলি করতে হয়। তো এইগুলি হলো প্রিভেন্টিভ, মানে আগে থেকে ব্যবস্থা নেওয়া। আর আগুন লাগার পরে ফায়ার সার্ভিস আসবে, আগুন নিভাবে, এটা হলো কিউরেটিভ এফোর্ট। তারপরে আগুন লাগলে তোমার নিজস্ব ব্যবস্থাপনায় তুমি পানি দিবে, বালু দিবে, কার্বন ডাই অক্সাইড দিবে, এগুলি দেয়াটা, এগুলি হলো কিউরেটিভ এফোর্ট। ওকে, বুঝছো তো দুইটা?
এই কিউরেটিভ এবং প্রিভেন্টিভ দুই ধরনের এফোর্টই রয়েছে ফায়ার লস প্রিভেনশনের জন্য। এখন এই যে অ্যাক্টিভিটিস গুলি বললাম দুই ধরনের, এটি প্রাইভেটলিও হয় এবং পাবলিকলিও হয়। প্রাইভেটলি বলতে কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায়, এটা হলো প্রাইভেটলি। পাবলিকলি মানে ইট উইল বি অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট, এটা হলো পাবলিকলি। প্রাইভেটলি বলতে তুমি তোমার কোম্পানিকে, তুমি তোমার ফ্যাক্টরিকে সেভ করার জন্য যা যা করার করবে, এটা হলো প্রাইভেট। আর আগুন লেগে গেলে তুমি ফায়ার সার্ভিসকে খবর দিবে, তারা এসে আগুন নেভানোর চেষ্টা করবে, এটি হলো পাবলিক ফায়ার প্রিভেনশন অ্যাক্টিভিটিস। তো এই দুই ধরনের অ্যাক্টিভিটিসই রয়েছে, কথা বুঝছো? এখন প্রাইভেটের মধ্যে কি আছে দেখো, কনস্ট্রাকশন, ফায়ার সার্ভিস, অকুপেশন ম্যানেজমেন্ট এন্ড এক্সপোজার। আমরা আগেও বলেছি কনস্ট্রাকশন বলতে বিল্ডিং কনস্ট্রাক্ট করার সময় তোমার এগুলি রেডি করতে হবে। আলাদা তোমার রিজার্ভ ওয়াটার ট্যাঙ্ক থাকতে হবে, সেখান থেকে পানিগুলি আসবে সব রুমে রুমে বা পাথওয়ে যেখানে মানুষ চলাচল, সেই সব জায়গাতে আলাদা কি থাকবে, এক্সপোজার থাকবে, মানে পানি যাতে সুইচ টিপলে পানি বের হয়, স্প্রে হয়। এটি বিল্ডিং তৈরি করার সময় এই মেকানিজম তোমার তৈরি করতে হবে। আর ওই যে একবার বসুন্ধরা সিটিতে আগুন লেগেছিল, বসুন্ধরা সিটিতে অনেক আগের ঘটনা। তো তখন কি হলো, ওদের কিন্তু বিল্ডিং এ এই যে সব কনস্ট্রাকশন রয়েছে, মানে এই যে ভিতরে পানি স্প্রে করার ফায়ার মেকানিজম, সার্ভিসের ব্যবস্থা। ফায়ার সার্ভিস হোক বা এই যে মানে মার্কেটের ভিতরে, হ্যাঁ, মার্কেটের ওই যে ভিতরে সিলিন্ডার গুলা থাকে যে স্যার, দরজায় দরজায়। মার্কেটের ভিতরে তোমার সিলিন্ডার, পানি স্প্রে করার মেকানিজম সবকিছু রেডি আছে। কিন্তু ভাগ্যিস যেদিন আগুন লেগেছিল ওই দিন সুইচ টিপার পরে পানি আসেনি, কারণ ট্যাঙ্কি খালি ছিল, কথা বুঝছো? এ কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছিল, মার্কেটে অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়, পুড়ে যায়। এখন তোমার কনস্ট্রাকশন হয়তো রেডি আছে সবকিছু, কিন্তু পানি থাকতে হবে তো। তুমি হয়তো সিলিন্ডার রেখেছো, সিলিন্ডারের মধ্যে গ্যাস থাকতে হবে তো, বুঝছো? জি স্যার। এই সিলিন্ডারের মধ্যে কিন্তু গ্যাসের মেয়াদ থাকে, 1-2 বছরের একটা মেয়াদ থাকে। ওই মেয়াদ শেষ হয়ে গেলে গ্যাসের কার্যকারিতা থাকে না, বা গ্যাস উড়ে যায়, বের হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এখন এই মেয়াদ শেষ হয়ে গেছে, দেখা গেছে তারপরে সিলিন্ডার শোপিস হিসেবে ওখানে আছে, কারণ এগুলি রিফিল করতেও তো আবার টাকা লাগে। তো অনেকে এগুলি রেগুলারলি আপডেট করে না, তো এটা একটা সমস্যা। এই কারণে দেখা যায় সময় যখন দরকার হয় তখন আর গ্যাস নেই। তো এই বিষয়গুলি হলো প্রাইভেট অ্যাক্টিভিটিস, মানে এগুলি তোমার কোম্পানিকে, তোমার ফ্যাক্টরিকে নিজস্ব তত্ত্বাবধানে করতে হবে, এখানে এগুলি গভর্নমেন্ট করে দিবে না। তারপরে অনেক ফ্যাক্টরির মধ্যে নিজস্ব ফায়ার সার্ভিসের গাড়ি থাকে, এটা নিজেরা কিনে নিজেরা রেডি করে। তারপরে আগুন লাগলে কিভাবে নেভানোর চেষ্টা করবে, দমকল বাহিনী নিজস্ব থাকে। তো এটি কিন্তু নিজস্ব আগে ইনভেস্ট করতে হয়, খরচ করতে হয় সব এগুলির পেছনে। আলাদা একটা গাড়ি থাকে, যে গাড়ির মাধ্যমে ফ্যাক্টরি তো প্রিমিজেস থাকে, মানে বিশাল এরিয়া, যেসব ফ্যাক্টরি বিশাল এরিয়ার মধ্যে ফ্যাক্টরি, কয়েকটা বিল্ডিং এখানে ওখানে, এখান থেকে একটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তোমার অনেক দূরে দূরে। তো তো এইসব জায়গাতে এইসব ফ্যাক্টরি প্রিমিজেসের মধ্যে আগুন লাগলে নিজস্ব তত্ত্বাবধানে গাড়ি রেডি থাকে তাদের, এটি হলো প্রাইভেট মেকানিজম। আর পাবলিক ফায়ার প্রিভেনশন অ্যাক্টিভিটিস এর মধ্যে কি, পাবলিক বলতে গভর্নমেন্টের মেকানিজম থাকবে। গভর্নমেন্ট কি করবে, শহরের আসসালামু বিভিন্ন আলাইকুম জায়গাতে, স্যার। ওয়ালাইকুম আসসালাম। গভর্নমেন্ট বিভিন্ন জায়গাতে, যেসব জায়গাতে ফায়ার রিস্ক বেশি, সেসব জায়গাতে এই মেকানিজম
মানে ফায়ার সার্ভিস তৈরি করবে, ফায়ার সার্ভিস স্টেশন। এখন মনে করো ওল্ড ঢাকাতে ঘিঞ্জি এলাকা, এখানে আগুন বেশি লাগতে পারে, তাহলে ওই জায়গাতে কি করবে, একটা ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করেছে, এখানে আছে। জি স্যার, আবার পুরান ঢাকায় জি, চকবাজারের জায়গায় তো। হ্যাঁ ওইদিকে আছে, কারণ ওই এলাকা কভার করবে, এটা গভর্নমেন্ট করে দিয়েছে। আবার মিরপুরের জন্য ওই এলাকায় আছে। এরকমের যেসব জায়গাতে বেশি দরকার সেই সব জায়গাতে ফায়ার সার্ভিস স্টেশন থাকে। আর যেগুলি প্ল্যান্ড এরিয়া, প্ল্যান্ড হাউজিং এরিয়া, সেসব জায়গাতে তো আগুন লাগার রিস্ক কম, তো গভর্নমেন্টের ফায়ার সার্ভিস স্টেশন ওইসব জায়গাতে কম থাকে। তার মানে গভর্নমেন্ট আগে সার্ভে করে দেখে যে কোথায় আগুন লাগার রিস্ক বেশি, সেই সব জায়গাতে সে কি করে, এইসব ফায়ার সার্ভিস স্টেশন সেট আপ করে। এবং ইকুইপমেন্ট গভর্নমেন্টের যেগুলি আছে, না থাকলে বাইরে থেকে আরো ইম্পোর্ট করে। কিছুদিন আগেও তো দেখলাম যে কি ফায়ার সার্ভিস ইকুইপমেন্ট গুলি নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে আছে। গভর্নমেন্ট নতুন ইকুইপমেন্ট কিনেছে, যেগুলি 10 তলা বিল্ডিং পর্যন্ত উপরে উঠে তোমার মানে পানি দেওয়া যাবে, ওয়াটার স্প্রে করা যাবে পাইপ দিয়ে। সেই এরকমের অনেক ইকুইপমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলি তো গভর্নমেন্ট কিনে বাইরে থেকে ইম্পোর্ট করে, কিন্তু সেগুলির তত্ত্বাবধান দরকার, কারণ আগুন তো আর প্রতিদিন লাগবে না। তো আগুন প্রতিদিন না লাগলে এগুলি যদি তুমি ফেলে রাখো, এগুলি তো তখন নষ্ট হয়ে যায়। এই জন্য এগুলি মানে অ্যাক্টিভ রাখার জন্য ব্যবস্থা বা সেই সার্ভিসিং, সেগুলি রেগুলার বেসিসে দরকার হয়। আর একটি হলো লেজিসলেশন এন্ড রেগুলেশন। তার মানে গভর্নমেন্ট সামটাইমস অ্যাডপ্ট সাম রুলস এন্ড রেগুলেশন, যে কারণে সবাই বাধ্য হয় যে এ ধরনের ব্যবস্থা নিতে। মানে গভর্নমেন্ট বলে দিল সকল ফ্যাক্টরিকে, এটা আগেই বলে দিয়েছে যে সবার ফায়ার এক্সিট থাকতে হবে, এমার্জেন্সি এক্সিট। এখন এমার্জেন্সি এক্সিট থাকে, ওই যে যেখানে ফ্যাক্টরিতে আগুন লেগেছিল ওদেরও তো এমার্জেন্সি এক্সিট ছিল, কিন্তু কি হয়েছে, ওটা নাকি বন্ধ ছিল, লক করা ছিল, তাই না, তালাবদ্ধ ছিল। তো এখন এরকমের তোমার ছাদে যাওয়ার এক্সিট, ফায়ার এক্সিট, আলাদা একটা সিঁড়ির ব্যবস্থা থাকে, যেসব জায়গাতে এমার্জেন্সি সময়ে লোকজন বের হতে পারে, চলাচল করতে পারে। এখন সেইটা হয়তো ছিল, কিন্তু যখন দরকার ছিল ওটা ইউজ করার, তখন যদি ওটা লক করা থাকে তাহলে আর কি লাভ হবে। তো এই হলো বিষয়। তো এটা ইন্ডিকেট করে ওটা তৈরি করেছে রুলস রেগুলেশনের কারণে, মানে গভর্নমেন্ট তো বলবে এটা নাই কেন, ফ্যাক্টরি বন্ধ করে দিবে, এই ভয়ে হয়তো তৈরি করেছে। আবার লক করে রেখেছে, এই জন্য যখন দরকার ছিল আর ব্যবহার করতে পারেনি। কথা বুঝছো? জি স্যার। তাহলে আমরা দুই ধরনের মেকানিজম দেখলাম, একটি হলো প্রাইভেট অ্যাক্টিভিটিস আর একটি হলো পাবলিক অ্যাক্টিভিটিস, এর মাধ্যমে ফায়ার লসকে প্রিভেন্ট করা যাবে। ওকে, জি স্যার। স্যার, এই আমাদের মিডের রেজাল্টের কি হলো স্যার? রেজাল্ট কি দেওয়া হয়নি? না স্যার মিডের রেজাল্ট পরে স্যার, গত সেমিস্টার রেজাল্ট এখন পর্যন্ত স্যার পাইনি। ওইটা কি গত হবে? সেমিস্টারের রেজাল্ট পাওনি কি? কেউই পাওনি না কয়েকজন পাইনি? কেউই পাই নাই স্যার, এখন পর্যন্ত তো ভার্সিটি থেকে দেয়নি। আচ্ছা, নাকি যাদের ডিউস আছে তারা পাওনি, কোনটা? স্যার কেউই পাই নাই স্যার। কি সবারই ডিউস আছে কিনা আবার? না স্যার, সবাই তো দিছে। এর কি রেজাল্ট কি স্যার পাবলিশ হইছে? রেজাল্ট তো আরো আগে, আমরা তো দিয়ে দিচ্ছি সেই কবে। ওইটা ভার্সিটি থেকে খবর নিতে হবে ফাইনালেরটা। ওইটা মনে হয় দিচ্ছে, আমরা মনে হয় দেখি নাই, দেখতে হবে। পাবলিশ তো হওয়ার কথা, পাবলিশ হয়েছে, তোমাদের ডিউস থাকতে পারে, এই কারণে হয়তো তোমরা পাওনি। জি স্যার। স্যার মিডেরটা একটু কাইন্ডলি মিডের রেজাল্ট কি দেয়নি এখনো? না স্যার। আচ্ছা তাহলে এটা বলে দেই, সবাই শুনো। আউট অফ 30 মার্কস বলছি এখানে, যে সিরিয়ালে ভাইবা দিয়েছিলে, প্রথমে হলো ফাহিম গট 22,
তারপরে রবিউল 20, মাহবুব হাসান 22, সাইম আহমেদ 20, সামির রহমান 24, মেহরাজ আহমেদ 22, সাকিব হুসাইন 18, ফজলে রাব্বি 18, নাবিক 18, নোমান 18, আদনান 15, সৈয়দ হৃদয় 18, ফজলে রাব্বি 18, তারপরে মিরাজ হুসাইন 20, নবীন হুসাইন 20, আবু বকর 19, আল ফাহাদ 20, ইফতেখার 22। কেউ বাদ পড়ছে? না স্যার। আচ্ছা, তাহলে সবারটাই বলে দিলাম। আর ফাইনালেরটা ওরা অফিসে খোঁজ নিও তোমাদের ডিউস আছে কিনা, এই কারণে হয়তো জানতে পারোনি। জি স্যার, এটা ওকে ফাইন, তাহলে আজকে ফায়ার এই দিয়ে শেষ করলাম। পরবর্তীতে আরেকদিন ক্লাস নিলে ফায়ার পলিসি গুলি আলাপ করব, তাহলে ফায়ার ইন্স্যুরেন্স শেষ হবে। জি স্যার, ফায়ার ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে। ওকে ইনশাআল্লাহ, বেস্ট অফ একটা লাক। কথা জিজ্ঞেস করেছিল বলো। স্যার, আপনি যদি স্যার আমাদের তো লেকচার দিচ্ছেন স্যার, কিন্তু স্যার যদি একটু প্রশ্ন আকারে স্যার যদি আমাদের একটু বলেন যে তোমরা মানে স্যার সলিডটা আমাদের জন্য ভালো হয় পড়তে, তাহলে এক প্রশ্ন তো জায়গায় নোট এখানে যে করে কয়টা টপিক পড়লাম, হুম। প্রশ্ন তো লেকচারের মধ্যেই বলে দেই হিসাবে, যে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এরকম বলি না আমি হ্যাঁ বিভিন্ন হ্যাঁ সময়। স্যার, ওইটা তো বলেন স্যার ব্রড আকারে যদি। এই যে আজকে কি বললাম, ডেফিনেশন অফ ফায়ার ইন্স্যুরেন্স, জি হোয়াট স্যার। আর দ্য কজেস অফ ফায়ার, দুই হ্যাঁ রকমের কজ পড়লাম। জি স্যার, হোয়াট আর একটা দ্য মোরাল একটা ওয়ে অফ ফিজিক্যাল প্রিভেনশন, প্রিভেনশন, প্রিভেনশন। কিউরেটিভ এফোর্ট, প্রিভেন্টিভ এফোর্ট, তারপরে প্রাইভেট অ্যাক্টিভিটিস, পাবলিক অ্যাক্টিভিটিস। এই তো এই কয়টা টপিকই তো পড়লাম। জি স্যার ওয়েবসাইটে তো স্যার রেজাল্টের অপশনই স্যার ওপেন হয় না। রেজাল্ট তো দেওয়ার কথা, আমি তো শিওর না, কিন্তু অন্যান্য ব্যাচ। একটু দেখেন স্যার, মানে রেজাল্টের অপশন ওপেন হয় না। বিবিএ রেজাল্ট দেখলাম স্যার, অপশন ওপেন হয় না। বিবিএ দেখেছো? জি স্যার, বিবিএ রেজাল্ট এই যে মেনুতে যা স্যার, রেজাল্টে যা বিবিএ রেজাল্ট, বাট অপশনটা ওপেন হয় না। দেখি বিবিএ রেজাল্ট কি আসে। ওপেন হয়েছে স্যার? ডাউনলোড যদি হয় তাইলে ওপেন হবে, এটা তো পিডিএফ, সবারটা একসাথে থাকে। মানে বিবিএ স্যার রেজাল্টটাই মানে ফোল্ডারের ভিতরেই ঢুকায় না, না লোডিং হয়ে ঢুকছে তো, কি বল আমার। ঢুকছে তো, কিন্তু ডাউনলোড হচ্ছে কিনা দেখা যাক, হইলে তো দেখা যাবে ওখানে। আমাদের তো স্যার সামারের না এটা রেজাল্টটা, নাকি রেজাল্ট হলো ইয়া, সামার তো এখন চলছে, উইন্টার? স্প্রিং। স্প্রিং স্প্রিং স্প্রিং। রেজাল্ট কি দিছে স্প্রিং এর? এইটাই জানো না? ওপেনই তো হয় না স্যার, আমি তো বুঝতেছি না। না আপনার ওখানে কি আসছে স্যার স্প্রিং এর রেজাল্ট? এখানে তো ওই যে বললাম ডাউনলোড দেখাচ্ছে, ডাউনলোড কমপ্লিট হোক দেখি। তোমরা এতদিন ট্রাই করোনি? আমাদের তো